সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন টপিকে। আমরা সম্প্রতি জানি যে ইরানে একটা বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে আসলে তাদের সরকার পতনের ধারপ্রান্তে ছিল, কিন্তু তারপরেও সরকারটা ফল করে নাই। সো সরকারটা আসলে কেন ফল করে না বারবার ইরানে বিক্ষোভ হওয়ার পরেও, সেটা নিয়ে আসলে আজকের আমাদের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। আমরা শুরু করতে পারি আসলে এই যে ঘটনা কেন হচ্ছে আসলে ইরানে বারবার বিক্ষোভ হওয়ার পরেও সরকার পতন হচ্ছে না, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সম্প্রতি জানি যে ইরানে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ মারা গিয়েছিল। তারপরেও কিন্তু ইরানের যে রেজিম বা বিপ্লবী যে সরকার, ইসলামপন্থী বিপ্লবী সরকার আয়াতুল্লাহদের নেতৃত্বে, শিয়া শিয়া যে ক্লেরিক তাদের নেতৃত্বে, সেই সরকারের কিন্তু পতন হয় নাই। এই বিক্ষোভ বা ইরানে যে এই ধরনের বিক্ষোভগুলো, এগুলো আবার কিন্তু নতুন নয়। কারণ আমরা জানি ইরানে কয়েকদিন পর পরই বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভগুলোতে হয়তো যুক্তরাষ্ট্র বা হচ্ছে তাদের যে প্রতিদ্বন্দ্বী ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব সবসময় ইন্ধন দিয়ে থাকে। সেই ইন্ধনে কিন্তু কয়েক বছর পর পরই কিন্তু বড় বড় বিক্ষোভ হয় তাদের যে সরকার সেটাকে পাল্টানোর, বা যেই বিপ্লবী সরকার সেটাকে পাল্টানোর জন্য। তারপরেও আমরা কিন্তু দেখছি ১৯৮৯ সাল থেকে এখন ২০২৬ সাল পর্যন্ত তাদের যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থা কিন্তু তারা এখনো পড়েনি। এখনো কিন্তু তাদের সরকার টিকে আছে। সো আমরা সাধারণত দেখি এই ধরনের সরকারগুলো রিজিম বা হচ্ছে যে সরকারগুলোকে সাধারণত বলি যে খুব বেশি গণতান্ত্রিক না অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখে, সেই সরকারগুলো খুব দ্রুত এই ধরনের বিক্ষোভ হলে, বড় ধরনের কোনো বিক্ষোভ হলে সেগুলো পতন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি যে আরবের অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে লিবিয়া, ইজিপ্ট বা মিশর, তারপর হচ্ছে তিউনিসিয়া, তারপর সিরিয়া, এই রাষ্ট্রগুলোতেও কিন্তু স্বৈর শাসন ব্যবস্থা কিন্তু দীর্ঘদিন ছিল। যেমন আমরা যদি বলি লিবিয়াতে প্রায় ৪২ বছর স্বৈর শাসন ছিল। সেই স্বৈর শাসনও কিন্তু হচ্ছে লিবিয়ার যে স্ট্রং ম্যান বলা হয় গাদ্দাফি, সেই গাদ্দাফিরও কিন্তু পতন হয়েছে। তারপরে হচ্ছে মিশরে হোসনি মোবারকের পতন হয়েছে। একটা নির্দিষ্ট সময় পরবর্তী সময় গিয়ে এই ধরনের সরকারগুলো বা এই ধরনের একনায়কতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থাগুলো, এগুলোর পতন হয়। জনবিক্ষোভ মাধ্যমেই এই সরকারগুলোর পতন হয়। সেটার একটা প্রাইম এক্সাম্পল বাংলাদেশেও হতে পারে। বাংলাদেশেও কিছুদিন আগে যে রিজিমটা ছিল প্রায় ১৫ থেকে ১৬ বছর একটা অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তারা চালিয়েছে ভোটবিহীন, সে সরকারটাকেও কিন্তু একটা বড় ধরনের বিক্ষোভেই কিন্তু জনবিক্ষোভে পতন হয়ে গেল। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে ইরানে এর চেয়েও বড় বড় বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ মারা গেছে বিক্ষোভে, কিন্তু সরকার পতন হয়নি। সেই সরকারগুলো আসলে কেন পতন হচ্ছে না, সেটার একটা কিছু রিজন আছে। একটা বেসিক যে ডিফারেন্স আমরা দেখতে পাই, সেটা একটা এক্সাম্পলারি হতে পারে যে আসলে ইরানের যে সরকারটা এবং অন্য যে স্বৈরশাসন ব্যবস্থার যে সরকারগুলো, এগুলোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেই বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি, আমরা যদি দেখি আরব বিশ্বের যে দেশগুলো, বিশেষ করে লিবিয়া, মিশর, তারপরে হচ্ছে সিরিয়া, তিউনিসিয়া, এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে একনায়কতান্ত্রিক বলতে একজন ব্যক্তিই কিন্তু রাষ্ট্রের সকল ক্ষমতা হোল্ড করে রাখে। লাইক যদি আমরা বলি লিবিয়াতে, লিবিয়াতে হচ্ছে গাদ্দাফি ইজ দ্য লাস্ট পারসন, গাদ্দাফি ইজ দ্য ফাইনাল পারসন। গাদ্দাফি যা বলতো তাই আইন, গাদ্দাফি যা চাইতো তাই কিন্তু লিবিয়াতে হতো। টোটাল পাওয়ারটাই হচ্ছে গাদ্দাফির হাতে ছিল। আমরা যদি ইজিপ্টে দেখি, সেখানে হোসনি মোবারকের হাতে ছিল। তারপরে সিরিয়াতে যদি দেখি, আসাদের হাতে ছিল। সকল ক্ষমতা একটা পরিবার বা একটা ব্যক্তির হাতেই কিন্তু থাকার কারণে কি হয়, যখন বড় ধরনের কোনো বিক্ষোভ হয়, বড় ধরনের কোনো ইনসার্জেন্সি তৈরি হয়, তখন কিন্তু এই সরকারগুলো টিকতে পারে না। বিকজ অফ হচ্ছে এই সরকারগুলোর যেই ক্ষমতা কাঠামো, এগুলো হচ্ছে একটা পিরামিড আকৃতি, যে হচ্ছে আপনার নিচ থেকে উপরের দিকে একেবারে টপ পজিশন থেকে যে পাওয়ারটা এক্সারসাইজ করে সেটা নিচের দিকে যায়। তো এখন যদি আপনার কোনো বিক্ষোভ হয় বা কোনো কু হয়, সে কি হয়, যদি আপনি টপ পজিশনটাকে ইলিমিনেট করে দেন, সরায় দেন, তখনই কিন্তু সরকারগুলো কলাপস করে ফেলে। এটা হচ্ছে সরকার ব্যবস্থাগুলোর নিয়মে এরকম, যেগুলো হচ্ছে একনায়কতান্ত্রিক যে ব্যবস্থা, সেগুলোর নিয়মে এমন। যখন লিবিয়াতে গাদ্দাফিকে সরিয়ে দেওয়া হয়েছে, টোটালি কলাপস, টোটালি গভর্নমেন্ট কলাপস। এবং আমরা রিসেন্ট এক্সাম্পল যেটা দেখতে পাই, ভেনেজুয়েলাটা তো সেম। ভেনেজুয়েলাতে যখন হচ্ছে আপনার নিকোলাস মাদুরোকে হচ্ছে ধরে নিয়ে গেল যুক্তরাষ্ট্রের বাহিনী, ওই রাষ্ট্রটার যে পরবর্তীতে যারা আছে তারা কিন্তু খুব ইজিলি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে একটা কোয়ালিশনে চলে আসছে বা একটা নেগোসিয়েশনে চলে আসছে। বিকজ অফ হচ্ছে ওই সরকারগুলোর ধরনে এমন যে আপনি টপ পজিশন এলিমিনেট করে দিলেই কিন্তু গভর্নমেন্টটা বা ওই রাষ্ট্রটা ফল করে ফেলে। কিন্তু এই জায়গাটাতে আমরা ইরানকে ডিফারেন্টলি দেখতে হবে। ইরানের ব্যবস্থা কি, তাদের রাষ্ট্র ক্ষমতা কিন্তু
পিরামিড আকৃতি না, যে হচ্ছে টপ পজিশনে আপনি যদি সরাই ফেলেন দেন হচ্ছে ফুল সিস্টেমটা কলাপস করবে, সেরকম না। ইরানের রাষ্ট্র ক্ষমতাটা তাদের যে ডিসেন্ট্রালাইজ, তাদের যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, যেই ক্ষমতা কাঠামোর যে শেয়ার হোল্ডারগুলো, আমি যদি বলি আমলাতন্ত্র, আমি যদি বলি তাদের যেই সিকিউরিটি ফোর্স, তাদের যে রেভলিউশনারি গার্ডস, তারপরে তাদের যে ক্ল্যারিক বা হচ্ছে ধর্মীয় নেতারা, সেই প্রত্যেকটা জায়গায় তাদের ক্ষমতার একটা ভারসাম্য আছে। যেমন হচ্ছে ওখানে আয়াতুল্লাহ লাস্ট কথা না, আয়াতুল্লাহর বাইরে ওদের হচ্ছে আইআরজিসি আছে, যে হচ্ছে তাদের বিপ্লবী গার্ড বাহিনী যেটাকে বলা হয়, ওইটা আছে। তাদের হচ্ছে একটা সেমি মিলিটারি একটা বাহিনী আছে, লাইক বাংলাদেশের পুলিশের মতো, বাট ওইটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স, তাদের একটা বাহিনী আছে। তারপরে আমরা যদি বলি তাদের দেশে কিন্তু গণতান্ত্রিক চর্চাটা একেবারেই নাই এমন না, তাদের সেখানে কিন্তু নিয়মিত ভোট হচ্ছে। সেখানে হচ্ছে, যদিও ভোটটা হচ্ছে অন্য দেশের মতো যে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এমন না, সেখানে হচ্ছে যারা প্রেসিডেন্ট ইলেকশন করতে চায় তাদেরকে হচ্ছে একটা তাদের হাই কাউন্সিল আছে, ওখান থেকে অনুমোদনের সাপেক্ষে হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশনটা করতে হয়। সেই জায়গা থেকে তারা কিন্তু একটা ভোটিং ব্যবস্থাটাও তাদের মানে সেমি একটা ডেমোক্রেসি ব্যবস্থা আছে, যেটা আসলে বলা যায় প্রেসার কুকারের মধ্যে যেরকম বাষ্পটা জমাটবদ্ধ হয়ে গেলে একটু রিলিজ করা হয়, ঠিক ওই ধরনের একটা গণতন্ত্র, যেটা হচ্ছে ওই গণতন্ত্র দিয়ে আসলে তারা কিছুটা জনবিক্ষোভ রিলিজ করে। এটা একটা ব্যবস্থা। তারপর হচ্ছে তাদের যে ক্ষমতার যে প্রত্যেকটা পার্ট সবাই আলাদা আলাদা ভাবে যার যার ক্ষমতাটা এক্সারসাইজ করে একটা সমন্বয় করে রাষ্ট্রটা চালায়। যার কারণে হয় কি, আজকে যদি আয়াতুল্লাহকে সরিয়ে দেওয়া হয়, আয়াতুল্লাহ খোমেনিকে সরিয়ে দেওয়া হয়, বা আরো 2-4 জনকে সরিয়ে দেওয়া হয়, তাদের রাষ্ট্রটা কলাপস করতেছে না, তাদের ক্ষমতাটা বা যে রিজিমটা আছে সেটা কলাপস করতেছে না। এটা একটা প্রাইম এক্সাম্পল যদি আমরা দেখি, 2020 সালে মেবি তাদের যে সবচেয়ে পাওয়ারফুল একজন মিলিটারি ম্যান ছিল সোলাইমানি, সেই সোলাইমানিকে যখন মেরে ফেলা হয়েছে, তাদের কিন্তু সোলাইমানি মারা গেছে, ওকে ফাইন, তাদের হয়তো কিছুটা দুর্বল হয়েছে তাদের যে বহির্বিশ্বে তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতাটা, বাট তার মানে কিন্তু তারা কলাপস করে নাই। তারপর হচ্ছে যদি এখন খামেনি চলে যায়, খামেনি চলে গেলে তাদের আরেকজন সুপ্রিম লিডার আসবে, বাট তাদের যে কলাপস করার যে প্রসেসটা সেটা নাই, বিকজ অফ হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা আলাদা ক্ষমতাটা পাচ্ছে। সো এই যে তাদের ক্ষমতাটা তারা একটা সমন্বয় করে রাষ্ট্রটা চালাচ্ছে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তাদের যে রিজিমটা, তাদের যে ক্ষমতার কাঠামোটা সেটা চলছে না। এই ব্যবস্থার কারণেই এখন পর্যন্ত ইরান কিন্তু তার ক্ষমতাটা, যে ইরানের যে ইসলামী বিপ্লবী যে সরকার, তারা কিন্তু এখনো ক্ষমতাটা ধরে রাখতে পারছে বলে বিশেষজ্ঞরা মনে করে, বা আমরাও দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তাদের ক্ষমতা কাঠামোতে কিন্তু এত বড় বড় বিক্ষোভ হওয়ার পরেও কিন্তু তাদের সরকার বা তাদের যে বিপ্লবী সরকার এটাকে পতন করা সম্ভব হয়নি, এই একটা কারণেই। সো এটা হচ্ছে মেইন বা মেজর ডিফারেন্স বিটুইন দ্য আদার যেই ডিক্টেটরশিপ যে রাষ্ট্র ক্ষমতা এবং ইরানের মধ্যে, এটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স, যে তাদের ক্ষমতা কাঠামোটা ডিসেন্ট্রালাইজ, কোনো ব্যক্তি কেন্দ্রিক তারা কোনো শাসন ব্যবস্থা চালায় না। দ্যাটস ওয়াই তারা এখনো টিকে আছে এবং তারা আরো হয়তো টিকে থাকবে, যদিও তাদের কিছু রিফর্ম করতে হবে, ভবিষ্যতে যদি রিফর্মে না আসে তাদের এই সরকারটা কতদিন টিকবে সেটা একটা সন্দেহ আছে, বাট এখন পর্যন্ত তারা স্টিল টিকে আছে। সো এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ। যদি আমাদের আলোচনাটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা বলবো। ধন্যবাদ।